বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 2025-26 সালের বাজেট। গত 2রা জুন বর্তমান অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করেন, যেটা আকৃতিতে তত বড় না হলেও বলা যায় যে আবার গত বাজেটের যেটা সবচেয়ে বেশি কথাটা যেটা সামনে চলে এসছে সেটা হচ্ছে গত বাজেটেরই জাস্ট কার্বন কপি। অর্থাৎ আওয়ামী লীগ আমলে যে বাজেটটি আওয়ামী লীগ সরকার স্বৈরাচার শেখ হাসিনা সরকার করে গিয়েছিলেন সেটার জাস্ট ছোট একটি কাঠামোরূপ, অল্প কিছু ছোট। বর্তমানে 2025-26 সালের আমরা দেখতে পাই যে বাজেটের ব্যয় ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা, আর আয় ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। এখানে ঘাটতি দেখা যাচ্ছে 2,26,000 কোটি টাকা। এই যে বাজেটের আকৃতি, এটা এর আগেও আমি বলেছি, আবার বলছি, এটা জাস্ট আওয়ামী লীগ আমলের বাজেটেরই গতানুগতিক। এই কথাটা কেন আসছে বারবার? আসছে এজন্য, যদি আমরা বাজেট পর্যালোচনা করে দেখি তাহলে দেখব শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকা এবং যথাযথভাবে এবং গত বাজেটেরও ব্যয় যথাযথভাবে না করতে পারা। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে এবং এছাড়া আরও দেখতে পাই কি আমরা গত বাজেটে আওয়ামী লীগ সরকারের বাজেটে সরকার ঘোষিত পরোক্ষভাবে আওয়ামী লীগ সরকারের ঘোষিত বাজেটে পরোক্ষ হার ছিল 63.4%। আর বর্তমানে যে অর্থ উপদেষ্টা বাজেট পেশ করলেন সেখানেও দেখা যাচ্ছে কর আরোহণ করবে, অর্থাৎ পরোক্ষ কর থাকতেছে 64.5%, অর্থাৎ যেটা ভ্যাট এবং শুল্ক থেকে আসবে। এই যে ভ্যাট শুল্ক থেকে যে 63.5% আসবে, এটা তার মানে হচ্ছে সাধারণ জনগণ এবং দেশের ব্যবসায়ী সমাজ এবং আপামর জনগণের পকেট থেকে এই টাকাটা আসবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে গত বাজেটেরই গতানুগতিক একটা বাজেট তিনি পেশ করলেন, যেখানে আমরা নতুনত্ব কিছু দেখলাম না। এই যে গত 5ই আগস্টের পরে, পট পরিবর্তনের পরে জনগণের আশা ছিল শিক্ষা, স্বাস্থ্য এবং নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসা খাতে নতুনত্ব কিছু থাকবে এবং জনগণ আশা করছিলেন। এছাড়া আরেকটা জিনিস জনগণ সবচেয়ে বেশি আশা করছিলেন যে আমাদের সামরিক খাতে, অর্থাৎ যেহেতু আমাদের থ্রেট বর্তমানে আমাদের যে বন্ধুপ্রতিম রাষ্ট্র আমরা বলি বা পার্শ্ববর্তী রাষ্ট্র, তাদের থেকে প্রচণ্ডভাবে দুপাশ থেকে আমরা থ্রেডে আছি, অর্থাৎ ভারত এবং মায়ানমার কাছ থেকে, এবং সেখানে আমাদের সামরিক খাতেও বাজেট বৃদ্ধি পাবে। কিন্তু সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে গত বাজেটেরই গতানুগতিক বাজেট রেখা হয়েছে, যা সংখ্যা কিছু কমিয়ে নেওয়া হয়েছে বাজেটে। এখানে আমি একটু আলোচনার স্বার্থে বলে রাখি, আমরা যদি আমাদের অর্থ উপদেষ্টার ব্যাকগ্রাউন্ডটা দেখি, উনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। এছাড়াও ওনার একটি সুখ্যাতি ছিল, সেই সুখ্যাতিটা হচ্ছে তিনি পশ্চিমাদের অর্থাৎ IMF, ওয়ার্ল্ড ব্যাংকের গতানুগতিক সাজেশন মেনেই কাজ করেন। এই সরকার বসার পরে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বসার পরেই কিন্তু বেশ কয়েকটি জায়গায়, যেমন এখন আমার স্মরণ আছে আল আজহার ইউনিভার্সিটি মিশরে, যে উনি বলেছিলেন যে আমরা কারো কাছে টাকা চাইতে যাব না, আমাদের কাছ থেকে মানুষ টাকা নিতে আসবে। এবং উনি ক্ষমতায় বসার পরে প্রথমে যখন UN জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে গেলেন, তখনও কিন্তু ওখানে একটা সেমিনারে বলেছিলেন আমরা IMF, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে অর্থ চাইব না, ওনারা আসলে যদি দিতে চায় আমাদের মতো করে আমরা নিব। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান বাজেট চালানোর জন্য বা রাষ্ট্র চালানোর জন্য বর্তমান সরকার IMF-এর গাইডলাইন অনুযায়ী এবং তাদের শর্ত মেনেই কিন্তু আমরা তাদের ঋণগুলোকে ছাড় করাচ্ছি। এই যে কথাটা আমি বললাম, এই কথাটা কিন্তু আমাদের, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে বিগত সরকারের গতানুগতিকে একটা বাজেট দেওয়া হয়েছে এবং নতুনত্ব আমরা কিছুই পাইনি। অর্থাৎ এই সরকার বসে যে বাগরম্বার জনগণকে অনেকগুলা আশার বাণী, ফুলঝুরি, অনেক কিছু দেখানোর চেষ্টা করেছেন, সেটা তারা করতে পারেনি। এই করতে না পারার একটি অবশ্য কয়েকটি কারণ আছে। এর মধ্যে একটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রকে কন্ট্রোল করতে পারেনি। মানবাধিকার বলতে গেলে আগে যে অবস্থায় ছিল এখনও সে অবস্থায় আছে। যেমন যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতার ধারে কাছে আছেন, এ কথাটা কেন আমি বলছি? আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার বসে একটি বিশেষ রাজনৈতিক দলকে
বিশেষ সুবিধা দিতে চাচ্ছেন এবং আরেকটি দলের কথা মতো তারা রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছেন। এখানে লুকানোর কিছু নাই। প্রথমত হচ্ছে এনসিপি, যে নতুন দলটি আত্মপ্রকাশ করেছে, সেই দলকে তারা বিশেষ সুবিধা দিচ্ছেন সব জায়গাতে। এবং আরেকটি দল জামাতে ইসলামের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে কিন্তু তারা সব কিছু পরিচালনা করছেন। যদিও আমি জানি না IMF এর ঋণ, তারা IMF এর শর্তে এখানে জামাতে ইসলাম বা এনসিপির কোনো হাত আছে কিনা, কিন্তু বাট আমরা তাদের রাষ্ট্র পরিচালনায় তাদের কিন্তু অসম্ভব প্রভাব আমরা দেখতে পাই। এছাড়া আমরা কি দেখতে পাই, এই যে এনসিপি দলটা, যারা কিনা পুলিশ প্রশাসন, বিভিন্ন জেলা পর্যায়ের জেলা প্রশাসক কার্যালয় বা বিভিন্ন টেন্ডারবাজি সব কিছুর সাথে যারা জড়িয়ে গেছে, তাদেরকে সেভ করার জন্য আমরা দেখতে পাই বাজেটে একটা বড় একটা জিনিস রাখা হয়েছে, কি কালো টাকা সাদা করার। যেই বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছে এনসিপি, যেই বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বর্তমান উপদেষ্টা পরিষদ বলছে, কিন্তু আমরা দেখতে পাই বাজেটে সুনির্দিষ্টভাবে কালো টাকা সাদা করার জন্য সুযোগ রাখা হয়েছে। তাহলে আওয়ামী লীগকে বিতাড়িত করে রাষ্ট্রের কী লাভ হলো? এবং আমরা দেখলাম যেখানে স্বাস্থ্য, শিক্ষা, সেবা, তারপর হচ্ছে বিভিন্ন আমাদের যে পরিষেবাগুলো কাঠামো আছে, মিউনিসিপ্যালিটি বা পৌরসভাগুলো যেটা দিয়ে থাকে, সেই সব খাতে যে বাজেট বরাদ্দ বৃদ্ধি করার কথা ছিল সেগুলো তো বৃদ্ধি হয়নি। উপায়ন্ত সশস্ত্র বাহিনীরও বাজেট বৃদ্ধি করা হয়েছে কিনা বা আমাদের নতুন কি পরিকল্পনা করেছে বাজেটে আছে কিনা আমি জানি না। অতএব সেগুলো কিন্তু আসলে আমাদের কাছে ক্লিয়ার না। অতএব এখানে আমি এই বলে শেষ করতে চাই যে এই যে বাজেট জনগণকে আসলে মনঃক্ষুণ্ণ করেছে। এই বাজেট রাষ্ট্র কাঠামোর কি পরিবর্তন করবে তা তো বোধগম্যই হচ্ছে না, বরঞ্চ এই যে কথা ও ফুলঝুরির মালা তাদের পরিমার্জিত ভাবে না করে তারা যেভাবে ঢালাওভাবে গতানুগতিক বাজেট করেছে, এতে জাতি আকাঙ্ক্ষা বা জাতির আশা পরিস্ফুটিত হয়নি, বরঞ্চ আমরা একটি ধোঁয়াশার মধ্যেই রয়ে গেলাম যে আমরা আসলে কি চাচ্ছিলাম বা কোন পথে যাচ্ছি। ধন্যবাদ।